যেদিন আমার মা মারা যায় সেদিনই সে বিয়ে করে অন্যের ঘরে চলে যায়। হ্যাঁ, তাকে আমি দেখাতে পারিনি এই বুকের ভিতরের কষ্টটা। তো চলুন এই ছোট্ট একটি জীবন কাহিনী শুনে আসি। যখন আমার বয়স 5 বছর তখনও আমাদের ফ্যামিলির অবস্থাটা খুব একটা ভালো ছিল না। মানে আমার আব্বু কাজ করলে আমরা খেতে পেতাম, নয়তো খেতে পেতাম না। আর তখন আমার আব্বু রাজমিস্ত্রি কাজ করতো। সেই দিনও আমার আব্বু প্রতিনিয়তের মতো রাজমিস্ত্রি কাজে বেরিয়ে পড়ে, আর আমিও খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাই। তখন আমি ক্লাস 2 এ পড়তাম। আমি স্কুল থেকে বাড়ি এসে দেখি আমাদের বাড়ির সামনে অনেক লোকজনের ভিড়। আমি চমকে উঠলাম, আমাদের বাড়িতে আবার কি হলো? তারপর বাড়ি এসে দেখি আমার আব্বু আর এই দুনিয়াতে নেই। রাজমিস্ত্রি কাজে 5 তলা ভাড়া থেকে পড়ে গিয়ে মারা গেছে। আমার আম্মু চিৎকার করে কান্না করছে। আম্মুর কান্না দেখে আমিও কান্না করতে শুরু করলাম। তারপর আমার আম্মু আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবারে তুই কান্না করিস না, আমি তো আছি বেঁচে, আমি তোকে মানুষের মতো মানুষ করব। তারপর আমার আম্মু আমাকে মানুষের মতো মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করতে শুরু করলো। দিনকে দিন, রাতকে রাত মনে করতো না। সারাদিন লোকের দুয়ারে দুয়ারে কাজ করে এসে রাত্রে আবার ফিরি বাঁধতো। আর আমি আম্মুর পাশে বসে পড়াশোনা করতাম। পড়াশোনা করতে করতে কখন জানি ঘুমিয়ে যেতাম। সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার আম্মুকে দেখতে পেতাম না। আম্মু চলে যেত লোকের দুয়ারে দুয়ারে কাজ করতে, কিন্তু আমার জন্য খাবার রেডি করে যেত, স্কুল ব্যাগটা রেডি করে যেত। আসলে সত্যি কথা বলতে গেলে আমার আম্মুকে কখনো ঘুমাইতে দেখিনি, ঘুম থেকে উঠতে দেখিনি। এইভাবেই কেটে যায় 5 বছর। আমি যখন ক্লাস 7 এ পড়ি, পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করি, সব সাবজেক্টই A+। তারপর আমি অনেক খুশি হয়ে যাই। এরপর আম্মুকে বলার জন্য আমি দৌড়ে বাড়ি চলে আসি। তারপর দেখি আমার আম্মু কান্না করছে। আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে, কান্না করছো কেন? তারপর আমার আম্মু বলল, কই বাবা, আমি তো কান্না করছি না, এই চোখে জানি কি একটা পড়েছে। আসলে তখন আমি অনেক ছোট ছিলাম, তো তাই অত কিছু বুঝতাম না। তারপর আমি বললাম, ও আচ্ছা, জানো আম্মু, আমি পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করেছি। আম্মু অনেক খুশি হয়ে চোখের জল মুছে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবারে তোকে না অনেক স্বপ্ন দেখেছি, তুই মানুষের মতো মানুষ হবি। আমি তোর জন্য সবসময় দোয়া করি, দেখবি তুই জীবনে একদিন অনেক বড় মানুষ হবি। তারপর আমার আম্মু বলল, ঠিক আছে তুই এখন হাত মুখ ধুয়ে তোকে খাবার খাওয়াই দি। তারপর আমার আম্মু আমাকে খাবার খাওয়াই দিচ্ছে, আর একটা হাত দিয়ে চোখের পানি বসছে। আমার আম্মুকে বলছি, কি হয়েছে আম্মু, তুমি কান্না করছো কেন? তারপর আমার আম্মু বলল, কিছু হয়নি বাবা, তুই খা। আসলে আমার আম্মুর চোখে পানি দেখলে আমারও মনটা খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমি ক্লাস 7 এ ভালো রেজাল্ট করার কারণে ক্লাস 8 এ আমার রোল নাম্বার হয় 1। আর ক্লাস 8 এ কিন্তু আমার একটা মেয়েকে ভালো লেগে যায়, ভীষণ ভালো লেগে যায়। আমাদের সঙ্গে পড়াশোনা করতো। ওর রোল নাম্বার ছিল 2 আর নাম ছিল রুমা। কিন্তু সে প্রতিদিন স্কুল আসতো না, কারণ তার স্কুল ছিল দুটো, একটা ইংলিশ মিডিয়াম আর একটা সরকারি। রুমা আমাদের স্কুল কমই আসতো, ইংলিশ মিডিয়ামে যেত, কিন্তু তাকে তো অনেক ভালো লেগেছিল। ওকে একবার না দেখলে আমার মনটা জানি কেমন করতো। আমি প্রতিদিন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে চেয়ে থাকতাম, সে কবে স্কুল আসবে। এইভাবেই 10-12 দিন কেটে যাওয়ার পর আমি দেখি সে স্কুলের গেট দিয়ে স্কুলের ভিতরে আসছে। আমার মনটা অনেক শান্তি পায়। তারপরে সে ক্লাসে ঢুকে যায়। সে ক্লাসে ঢুকে গেল আর আমি কি বাইরে বসে বসে আঙ্গুল চুষবো? না, আমিও তার পেছন পেছন ক্লাসের ভিতরে চলে যাই। আমি ফার্স্ট বেঞ্চে বসি, আর আমার ওই পাশে রুমা বসে। আর কিছুক্ষণ বাদে ক্লাস শুরু হয়ে যায়। আমি রুমার দিকে এমন ভাবেই চেয়েছিলাম আমি ওকে নিয়ে স্বপ্নের দেশে চলে গেছিলাম। এইদিকে যে স্যারে পড়াচ্ছিল তাতে আমার কোনো ধ্যানই ছিল না। প্রায় 10 মিনিট পর স্যার আমাকে ডাকে, কিন্তু আমি বুঝতেই পারিনি স্যার আমাকে ডাকতেই আছে, আমি শুনতেই পাইনি। তারপরে স্যার একটা জোরে ধমক দিয়ে বলল, এই জিহান, তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? এরপর আমি শুনতে পেয়ে বললাম, হ্যাঁ স্যার বলুন। তুই ওইদিকে কি দেখছিলি এভাবে? তুই কোন ভাবনায় ছিলি? তোকে আমি ডাকতেই আছি, তুই শুনতে পাচ্ছিস না? এরপর স্যারকে বললাম, স্যার আমার শরীরটা একটু অসুস্থ মনে হচ্ছিল, তাই মাথাটা কাত করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এরপর স্যার বলল, ও ঠিক আছে, বিশ্রাম নে। তারপর আমার আরো ভালো হয়ে যায়। রুমার দিকে আমি একভাবে তাকিয়ে আছি, তাকে নিয়ে স্বপ্নের দেশে আবারও চলে যায়। তারপরে আরো কয়েকটা ক্লাস হওয়ার পর টিফিন সময় চলে আসে। সবাই আপন আপন টিফিন করতে চলে যায়, কিন্তু রুমা যায় না। রুমা রুমের মাঝে একা বসে আছে। আমি ভাবলাম কি একটা সুযোগ, যাই ওর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কিন্তু না, ওর কথাই ভাবছিলাম আমি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু আমার পিছন দিয়ে কখন জানি রুম থেকে বেরিয়ে চলে গেছে। তারপর তাকে অনেক টিফিনে খোঁজাখুঁজি করলাম, তবে টিফিন সময় কোথাও পেলাম না। আমি রুমের ভিতর মন খারাপ করে বসে আছি। তারপরে আমার ওখানে চোখ যায় যেখানে রুমা বসেছিল, ওখানে তার ব্যাগটাও নেই। এরপর আমি বুঝতে পারলাম সে বাড়ি চলে গেছে। এরপরে স্কুল ছুটি হওয়ার পর মন খারাপ করে আমিও বাড়ি চলে যাই। আমাকে কিছুই ভালো লাগছিল না, সবসময় শুধু তারই কথা মনে পড়ছিল। পরের দিন আমি আবারও স্কুল চলে আসি। হ্যাঁ, আমি জানি সে প্রতিদিন স্কুল আসে না, তারপরে ভাবলাম যদি সে আসে। স্কুল যাওয়ার পর দেখতে পাই সে স্কুল আসেনি। আমি বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছি। আজকে যদি স্কুল আসতো তাহলে সব থেকে ভালো হতো। এইসব ভাবতে ভাবতেই দেখতে পাই সে স্কুলের গেট দিয়ে ভিতরে আসছে। আমি অনেক খুশি হয়ে যাই। তারপর ওকে আমি অনেক ফলো করতে লাগলাম, আর ভাবছি আজকে কোথায় হারিয়ে যাবা তুমি। এতটাই ফলো করতে লাগলাম যে আমার চোখ থেকে ওকে আড়াল হতে দিয়েছিলাম না। এরপর ক্লাস হয়, ক্লাসের পর টিফিন সময় চলে আসে। আমি ভাবলাম সে মনে হয় টিফিন সময় আজকেও চলে
চলে যাবে বাড়ি, কিন্তু না, আজকে সে বাড়ি যায়নি। ও একটা ওর ফ্রেন্ডের সঙ্গে স্কুল মাঠে চলে যায়। আমি ওকে ফলো করছিলাম, ওর পিছু পিছু আমিও যাচ্ছিলাম। তারপর ও একটু একটু বুঝতে পেরে যায় যে আমি ওকে ফলো করছি, অনেক ফলো করছি। তারপরে আমি যা বুঝতে পেরেছিলাম, তবে সে বিরক্ত হয়নি, খুশি হয়েছিল কিছুটা হলেও। সেদিন আমি টিফিন সময় আমি নিজে টিফিন না করে শুধু তাকে দেখছিলাম। তো যাই হোক, স্কুল ছুটি হওয়ার পর আমার মাথায় একটাই টেনশন যে আজকে না হলে পরপর 2 দিন স্কুল আসলো, সে তো আর প্রতিদিন আসবে না, আর তাকে না দেখে তো আমি থাকতে পারবো না। কি করা যায়। তারপরে ব্যাস একটা মাথায় বুদ্ধি আসলো, আজকে ওর পেছন পেছন আমি ওদের বাড়ি পর্যন্ত যাব, ওদের বাড়িটা চিনে আসবো, তারপর ওদের দিকে আমি প্রতিদিন ঘুরতে যাব, শুধু তাকে এক পলক দেখার জন্য। এরপর আমি সেটাই করলাম, তার পিছন পিছন আমি যেতে থাকলাম। ও বুঝতে পেরে গেছিল আমি ওর পিছন পিছন যাচ্ছি। ইস, ও যখন পিছন ফিরে তাকাচ্ছিল তখন তার মায়াবী চোখ আর চুলগুলো ফুরফুরে বাতাসে উঠছিল, আর আমার চোখ শুধু তার দিকে চেয়েছিল। তারপরে কখন জানি ওদের বাড়ি পৌঁছে যায়। ও বাড়ি ঢোকার সময় আমাকে পিছন ফিরে একবার দেখে যায়। আমি যেন তার প্রতি আরো দুর্বল হয়ে পড়লাম, ওর তাকানোর স্টাইল আরো তার প্রতি আমি ঘ্যান হয়ে যায়। তারপর ওখান থেকে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মু বলল, তাই নাকি বাবা, কই আমাকে দেখাস তো, এত ভালোবাসিস তুই? আমি বললাম, হ্যাঁ আম্মু, তুমি দেখলে একবারই পছন্দ করে নিবে, অনেক সুন্দর, অনেক মায়াবী। তারপর আমার আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, যা এখন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবি। তারপর খাওয়া দাওয়া করে আমি আবার রুমাদের বাড়ির ওদিকে চলে যাই তাকে এক নজর দেখার জন্য। আজকে স্কুলে দেখেছি রুমাকে, তারপর আবারও দেখতে ইচ্ছে করছে, তাই আমি সার্কেল নিয়ে চলে যাই ওদের দিয়ে ঘুরতে। এরপর দেখতে পাই ও ছাদের ওপর বসে আছে, আর মনে হয় অপেক্ষা করছিল আমার জন্য। তাকে একবার দেখে মাথাটাকে নিচু করে আমি ওখান থেকে চলে আসি। এইভাবে আমি প্রতিদিনই যেতাম, কিন্তু সাহস করে কখনো বলতে পারিনি যে তাকে অনেক ভালোবেসে ফেলেছি, তার মায়ায় জড়িয়ে গেছি। আমি যে প্রতিনিয়ত শুধু তাকে দেখার জন্য ওদের বাড়ির সামনে যেতাম, সেটা ওর প্রতি একসময় ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এইভাবে প্রায় 2 বছর কেটে যায়। আমরা যখন ক্লাস 10-এ পড়ি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, রুমা কিন্তু আগে আমাদের স্কুল কম আসতো, ইংলিশ মিডিয়ামে বেশি যেত, কিন্তু প্রতিনিয়ত তার চোখের সামনে ঘোরাঘুরির কারণে একসময় আমার জন্য তার মনে ভালোবাসা সৃষ্টি হয়। তবে এই বোকা মন এখনো বলতে পারেনি যে তাকে কতটা ভালোবাসে। রুমা এখন প্রায় স্কুল আসতো শুধু আমার মুখ থেকে শোনার জন্য যে আমি ওকে অনেক ভালোবাসি। আমরা দুজন জানি, আমরা দুজন পছন্দ করি, তারপরে এই বোকা মনটা সাহস করে কখনো বলতে পারেনি। আর রুমা চাইতো আমি যেন তাকে নিজে থেকে প্রপোজ করি। এইভাবে কেটে যায় আরো কয়েক মাস। একসময় এই বিষয়টা রুমা সহ্য করতে না পেরে আমার গালে একটা কোষে থাপ্পড় মেরে বলল, এই শয়তান, তুই কি চাস? তুই কি আমাকে বাঁচতে দিবি না? তোর জন্য আমি আস্তে আস্তে মরে যাচ্ছি, তুই কি চোখে দেখতে পাস না? তারপর আমি ভয়ে ভয়ে বললাম, কি ক্ষতি করেছি তোমার? আমাকে থাপ্পড় মারলা কেন? তারপর রুমা বলল, কি ক্ষতি করেছিস জানিস না? প্রতিদিন আমার বাড়ির সামনে যেতিস শুধু আমাকে দেখার জন্য, আর তুই আসবি জানি, তার জন্য আমি অপেক্ষা করতাম। এইভাবে প্রতিনিয়ত দেখতে দেখতে আমি তোর প্রতি পাগল হয়ে গেছি। তুই আমাকে এত ভালোবাসিস, কিন্তু আজ দেখ তুই মুখ ফুটে বলতে পারিস না। তারপর আমি বললাম, হ্যাঁ, তোকে অনেক ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তোর চোখে চোখ পড়লে আমি মাথাটাকে নিচু করে হেঁটে চলে যাই। অনেক ভালোবাসি ঠিকই, তারপরও কেন জানি অনেক ভয় হয়। আজ তুই আমার ভয়টা কমিয়ে দিয়েছিস। অনেক ভালোবাসি তোকে, অনেক, কখনোই মুখ ফুটে বলতে পারিনি। তারপরে এইভাবে আমাদের সম্পর্কটা 2 বছর কেটে যায়। আমাদের সম্পর্কটা সবকিছু ঠিকঠাকই চলছিল। এরই মধ্যে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে, আর এমন একটা আমার আম্মুর রোগ হয় যা এটা একদিনে হয়নি। ওই যে মনে আছে, আমার আম্মু মাঝে মাঝে কান্না করতো, আমি তখন বুঝতে পারিনি, অনেক ছোট ছিলাম। তখন আম্মুর অনেক কষ্ট হতো, পেটে যন্ত্রণা করতো। আমার জন্য দিন রাত পরিশ্রম করতে করতে আম্মু নিজের জন্য চিকিৎসাটাও পর্যন্ত করতে পারেনি। আমি যখন থেকে জানতে পারলাম, তখন থেকে আম্মুকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়লাম, কারণ এই দুনিয়াতে আমার আপন বলতে আম্মু ছাড়া আর কেউ নাই। আমার আম্মুর চিকিৎসা করার জন্য আমাদের যেটুকু জমি জায়গা ছিল সবকিছু বিক্রি করে ফেলি। তারপরে আমার আম্মুকে চিকিৎসা করতে শুরু করি। আমি এদিকে আম্মুকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি। রুমাকে তেমন একটা সময় দিতে পারতাম না, তবে রুমা জানতো আমার আম্মু অসুস্থ। একদিন রুমা দেখতেও আসে আমার আম্মুকে। তারপর আমার আম্মুকে সারাদিন সময় দিয়ে রাত্রে যখন আমি ফোন করতাম রুমাকে ব্যস্ত পেতাম। তারপর রুমা আমাকে ইগনোর করতে শুরু করলো, ব্যস্ততা দেখাতে শুরু করলো। আমার আম্মুর অবস্থাটা খুব একটা ভালো না, আমার অনেক কষ্ট হচ্ছিল। আম্মুর এই অবস্থা দেখে আর রুমার ব্যবহার দেখে আমি একদম জেদ করে বললাম রুমাকে, আচ্ছা তুমি আমার সঙ্গে এমনটা করছো কেন? আমাকে কেন কষ্ট দিচ্ছ? তুমি কি আমার আম্মুর অবস্থা বুঝতে পারছো না? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না। এদিকে আম্মুর এই অবস্থা, আর এদিকে তোমার ব্যস্ততা, তুমি কেন বুঝতে পারছো না? একটু বোঝার চেষ্টা করো। এখন এই খারাপ সময় তুমি যদি পাশে না থাকো তাহলে কে থাকবে? তারপর রুমা যা বললো, পুরো রুহ পর্যন্ত কেঁপে উঠলো। রুমা বলল, এই তুমি আমাকে কি বুঝাবা? তোমার কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, আমাকে ভালো রাখতে পারবা? ঠিক মতো 3 বেলা খাইতে দিতে পারবা? পড়তে দিতে পারবা? তা তো পারবা না। তাহলে ভালোবাসা দিয়ে কি হবে? ভালোবাসা দিয়ে সংসার চলবে? ভালোবাসা দিয়ে জীবন চলবে? রুমার মুখ থেকে এসব কথা শুনে আমার বুকটা পুরো কেঁপে উঠলো। তারপরে রুমা আবারও বলল, আর হ্যাঁ, 3 দিন পর আমার বিয়ে,
আমাকে আর ফোন টোন করবা না, আমি তোমাকে ব্লক করে দিচ্ছি, তুমি ফোন করলো আর আমাকে পাবা না। এই বলে সে ফোন কেটে দেয়। আমার বুকটা পুরো মেঘলা আকাশের মতো ফেটে তছনছ হয়ে গেল। সে কখনোই বুঝলো না আমার চোখে পানি। আমার আম্মু বুঝতে পারছিল আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার টেনশন করতে করতে আমার আম্মু আরো অসুস্থ হয়ে পড়লো। এতটাই অসুস্থ হয়ে গেছিল যে যেই দিন রুমার বিয়ে সেই দিনই আমার আম্মু মারা যায়। আর কি বলবো, আমি জীবনে এর থেকে বেশি কষ্ট আর কি করে মানুষ পাই সেটা আর আমার জানা নাই, আমার কেউ নাই। তো এই ছিল আমাদের আজকের গল্প। আর এরকম নতুন নতুন গল্প দিতে চাইলে অবশ্যই রাজভাই পেজটিকে ফলো করে আমাকে নক দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।